ঘরে গার্ডিয়ান বলে না তোকে সায়েন্সেই পড়তে হবে, সায়েন্সে না পড়লে কিছু হবে না, সায়েন্সেই আসল। ঠিক আছে, তোমরা নিজেরাও এরকম একটু ভাবনা চিন্তা করো যে সায়েন্সে যদি পড়ি তাহলে হয়তো কোনো মেয়ের বাবা, ঠিক আছে, একটা গাঁদা ফুলের মালা নিয়ে আমার জন্য অপেক্ষা করবে যে ও তুমি সায়েন্সে নিয়ে পড়ো, তাহলে তোমার গলায় এটা মালাটা পরাই দিই, দিয়ে আসো তোমাকে আমি বরণ করে নিচ্ছি আমার ঘরের জামাই হিসাবে। বা তোমরা হয়তো ভাবতেই পারো যে রাজ্যের শিক্ষামন্ত্রী আসে করে বলবে যে ও হো 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 এই তো সেই সায়েন্স নিয়ে পড়া ছেলেটা, তাহলে লাও 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 তুমি তাহলে ডিএসপি চাকরিটা জয়েন করে লাও। তোমাদের মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োমেনিয়া। বায়োমেনিয়ার সমস্ত ভাই বোনদেরকে স্বাগত। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সেই টপিকটি কি? সেই টপিকটি হচ্ছে সদ্য আমার ভাই বোনরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, সদ্য মানে কয়েকদিন আগে 12 তারিখে তাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। সেই মাধ্যমিক পরীক্ষার পর তারা 11-এ উঠবে। সেই 11-এ তারা কি নিয়ে পড়বে? সায়েন্স, আর্টস, কমার্স, নাকি কোনো প্রফেশনাল কোর্স, যেরকম ধরো কেউ আইটিআই দিল যে এক্সপো এক্সাম দিয়ে করে সেইটা করতে পারে সে, বা ভোকেশনাল কোনো কোর্স সেগুলো সে করতে পারে। তাহলে কি তেমন করব? তারপরে বিভিন্ন থাকে যে ঘরের একটা প্রেসার থাকে শুরুতে। তো যখন তোমরা আস্তে আস্তে ইয়ার রিয়েলিটি বুঝতে পারবে যে সায়েন্স আর্টস এগুলোর বিরাট বড় কিছু ডিফারেন্স নাই। এইটার আসল জিনিসটা কি? আসল জিনিস হচ্ছে এইটাই তোমাদেরকে বুঝতে হবে যে তোমাদের কোন সাবজেক্টটাকে ভালো লাগে। কারণ তোমরা যত দিন যাবে, তোমরা জাস্ট নিজেরা ভাবো যে ক্লাস 10 অব্দি তোমাদের সাবজেক্ট ছিল 7টা। ঠিক আছে, তোমরা 700 নম্বরের পরীক্ষা দিয়েছো মাধ্যমিক। যখনই সেটা 11-12-এ উঠে যাবে, উচ্চ মাধ্যমিক যখন দিতে যাবে, সেই উচ্চ মাধ্যমিকে গিয়ে করে নাম্বার দাঁড়াচ্ছে তোমাদের 500। ঠিক আছে, মানে সাবজেক্ট কমলো। যখনই তোমরা গ্র্যাজুয়েশন করতে যাবে, সেখানে 3টি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আবার কমলো। যখন তোমরা এমএসসি করতে হবে, মাস্টার ডিগ্রি করতে হবে, ঠিক আছে, তখন তোমাদের সাবজেক্ট হয়ে দাঁড়াবে কটা? একটা। তারপর পিএইচডি যখন করতে হবে, সেই পিএইচডির তখন দেখতে পাবে যে একটা সাবজেক্ট শুধু না, একটা সাবজেক্টের ভিতরে ছোট্ট একটা টপিক, সেটাই তুমি পড়ছো। মানে যত দিন যাচ্ছে তোমার পার্টিকুলার একটা সাবজেক্টের ফোকাস বাড়ানো হচ্ছে, মানে সেই সাবজেক্টটার নলেজ তোমার কি ধরনের সেইটা জানা হচ্ছে, সেইটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে এই যে তুমি সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে, সেটা তোমার বাবা ঠিক করে দেবে না, তোমাকে নিজেকে ঠিক করতে হবে যে তুমি ইন ফিউচার কি হতে চাও। যেমন ধরো কেউ হতে চায় যে আমি ডাক্তার হব, অথচ তার সাবজেক্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ঠিক আছে, আর অঙ্ক, ইংরেজি, এরকম। তাহলে এইরকম যদি হয়, তাহলে তুমি বলো যে সে ডাক্তারটা হবে কি করে? ডাক্তার হওয়ার জন্য তাকে বায়োলজি রাখতেই হবে। সে বায়োলজি ছাড়া ডাক্তার হতে পারবে না। কারণ যখন নিট এক্সাম হয়, সেখানে আমরা দেখতে পাবো যে তার সিংহভাগ, যেমন ধরো প্রায় 50%, সেই 50% হচ্ছে বায়োলজি থেকে কোশ্চেন আসে। বা ধরো কেউ হতে চায় ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তাহলে সে হতে চাইছে ইঞ্জিনিয়ার, সে এবারে সাবজেক্ট রাখে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর তার সাথে ধরো রেখে লিয়েছে যে বাংলা, ইংরেজি। তাহলে এইরকম যদি হয়, তাহলে তুমি আমাকে বলো সে কি করে সে ইঞ্জিনিয়ার হবে? তার অঙ্কই নাই। তাহলে তোমাকে এটা বুঝতে হবে যে তোমার এম কি, তোমার লক্ষ্য কি। যদি তোমার লক্ষ্যতে তুমি যদি স্থির থাকো, তাহলেই তুমি তোমার যে সাবজেক্ট প্রেফারেন্স বা যে স্ট্রিম, আর্টস, সায়েন্স, কমার্স, এগুলোকে স্ট্রিম বলা হয়, এই স্ট্রিমের যে প্রেফারেন্স, সেইটা তুমি ঠিকঠাক ভাবে বুঝতে পারবে বা সেইটা ঠিকঠাক ভাবে চয়েস করতে পারবে। কারো কথা শুনে এই বিটি ছেলেটা এই সায়েন্সে পড়ছি, তাহলে আমিও সায়েন্সে পড়ি, তাহলে এক ক্লাসে দেখা হবে, এরকম করে যদি যাও, তাহলে শুরুতে তো বেশ ঠিকঠাক লাগবে। হ্যাঁ, একটা টাইম আসবে 11-এ যখন দেখবে যে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে ফেল করছো। স্কুলের 11-এ স্কুলে সাবজেক্টে ফেল করাটা বিরাট বড় কোনো ব্যাপার না, আমরা সবাই ফেল করেছি। তো যখন দেখবে তখন বুঝতে পারবে যে না, ডিসিশনটা ভুল ছিল। যখন 12-এ পরীক্ষা দিতে হবে, 12-এ পরীক্ষা দেওয়ার পর ধরো ঠিকঠাক নাম্বারও পেয়ে গেলে, পাসও করে গেলে, ঠিক আছে, এখন আমি তোমাদেরকে সব স্ট্যাট বলবো যে মানে কোনটা লিয়া উচিত, কোনটা তোমাদের জন্য ভালো, তোমরা বুঝতে পারবে নিজেরাই কোনটা ভালো। আমি লাস্ট প্রিভিয়াস ইয়ার যদি দেখি যে 2025-এ যারা মাধ্যমিক দিয়েছে, তাদের মধ্যে কতজন, কত পার্সেন্টেজ অফ স্টুডেন্ট সায়েন্স নিয়েছে, কত পার্সেন্টেজ অফ স্টুডেন্ট আর্টস নিয়েছে, কতজন পাস করেছে সায়েন্স নিয়ে করে, কতজন পাস করেছে আর্টস নিয়ে, সবচেয়ে বেশি ফেল কারা করেছে, এই সমস্ত জিনিস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা অবশ্যই করব। তাহলে তার জন্য আমি যেটা বলছি একটু ভালো করে শুনো মন দিয়ে, ঠিক আছে। এই যে সমস্ত ডিসিশন, সায়েন্সে পড়বো, আর্টসে পড়বো, কমার্সে পড়বো, ঠিক আছে, এই পুরাপুরি ডিসিশন গুলা তোমরা এখন যদি নিজের থেকে নিয়ে নিতে যাও, শুধু নিজের থেকে, কোনো কিছু ঘাটা নাড়া না করে, মানে কোনো কিছু না দেখে করে, এর ফিউচার কি, এই সমস্ত জিনিস না দেখে করে যদি নিয়ে যাও, তাহলে যে সমস্যাটায় তোমাদেরকে দাঁড়াতে হবে, সেই সমস্যাটা হচ্ছে যে যখন গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, তুমি ম্যাথে এমএসসি করেছো, তুমি ফিজিক্সে এমএসসি করেছো, কেমিস্ট্রিতে করেছো, বায়োতে করেছো, কোনো না কোনো সায়েন্সের সাবজেক্টে করেছো, দিয়ে তারপরে তোমাকে যাই করে কনস্টেবল পরীক্ষা দিতে হবে। কনস্টেবল চাকরি ছোট লয়, চাকরি যেটাই করবে সেটাই বিরাট,
কিন্তু আমার কথা হচ্ছে যে ওই ম্যাথ অনার্স করার পরে তুমি কখনোই কেউ ভাবোনি কিন্তু যে আমাকে কনস্টেবলের চাকরি দিতে হবে, এখন কিন্তু সেইগুলোই হচ্ছে। ঠিক আছে? তো তাহলে তোমাকে এই জিনিসটা বুঝতে হবে, চাকরি ছোট বড় বা এই সমস্ত জিনিসের আমার কথা নয়, কথা হচ্ছে যে তুমি যেটা করতে চাইছো সেইটার জন্যে তোমার ওই সাবজেক্টটা কতটা কাজে লাগবে। মানে এখন তুমি যদি দেখো যে এখন আমি সদ্য এই খবরে দেখছিলাম যে পিএইচডি করা যে সমস্ত পিএইচডি হোল্ডার যারা, তারা আসছে ওই যুবশ্রী প্রকল্প আছে সেখানে 1500 টাকার লাইন দিতে। সে পিএইচডি করেছে, ঠিক আছে, কত টাকা লাইন দিতে? 1500 টাকার। কি বলছি বুঝতে পারছো? অথচ আমি তোমাদেরকে আমার বন্ধুর গল্প শুনেছিলাম, সেই পিএইচডি করছে, বাইরে পিএইচডি করছে, ইন্ডিয়াতে করেনি, বাইরে করছে, তার কিন্তু এখন আর ওই রকম সমস্যা হয়নি যে 1500 টাকার জন্য সে লাইন দিতে হবে। তাহলে তোমাদেরকে এগুলো বুঝতে হবে যে কোনখানে আমি হায়ার স্টাডিজ করবো, কোনখানে আমি হায়ার স্টাডিজ করবো নি, কোনখানে কোন সাবজেক্টে হায়ার স্টাডিজ করলে আমার ভালো। তাহলে এই সমস্ত জিনিস বোঝার জন্য তোমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে ইয়ার অ্যাকচুয়াল রুটটা কি সেটা আমি আগে দেখি। তাহলে একদম প্রথমে আমরা ভালো করে শুনে নাও, যে জিনিসটা দেখবো সেটি হচ্ছে তুমি মাধ্যমিক পাস করে গেছো, ধরে নিলাম 12 তারিখে পরীক্ষা শেষ হয়েছে তোমাদের, 12-র পরে 13, 14 তোমরা ভ্যালেন্টাইন্স ডে, হাগ ডে, খেতে দে, শুতে দে, যেতে দে, এই সমস্ত ধরনের দিন পালন করে নিয়েছো। এরপরে তোমরা একটু ঠিক করছো যে না এরপরে তো ভাবি রে কি নিয়ে পড়বো, সায়েন্স নিয়ে না আর্টস নিয়ে। এই জায়গা থেকে তোমাদেরকে আমি যেটা বলছি সেটি মন দিয়ে শোনো। আমি ধরে নিলাম তোমরা মাধ্যমিকে পাস করে গেছো, তাহলে আমি এখানে লিখছি, লিখে লিখে একদম যুক্তি করে বুঝবো। দেখো যে মাধ্যমিক, মাধ্যমিক, ঠিক আছে, তাহলে তুমি মাধ্যমিক পাস করে গেছো, এটা আমি ধরে নিলাম, এখনো পাস করোনি কিন্তু আমি ধরে নিলাম যে তুমি পাস করে গেছো। ভালো করে শোনো, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যদি তোমরা পাস করো, তোমরা দুটি জিনিস নিয়ে পড়তে পারবে, একদম ভালো করে শুনে নাও মন দিয়ে, দুটি জিনিস নিয়ে পড়তে পারবে। নাম্বার 1 একটা হচ্ছে একাডেমিক ক্যারিয়ার, আর নাম্বার 2 সেটি হচ্ছে প্রফেশনাল ক্যারিয়ার। দেখো একাডেমিক ক্যারিয়ার, একাডেমিক ক্যারিয়ার এসি অল্টারনেটিভ কারেন্ট নয়, ঠিক আছে, ফিজিক্স আমি অল্টারনেটিভ কারেন্ট পড়াবো পরে। দেখো একটা হচ্ছে একাডেমিক ক্যারিয়ার আর একটা হচ্ছে প্রফেশনাল ক্যারিয়ার, ঠিক আছে, ভালো করে বুঝো। একাডেমিক ক্যারিয়ার মানে হচ্ছে সেই একাডেমিক ক্যারিয়ারে তুমি কি করবে, এতদিন ধরে যে সমস্ত পড়াগুলো পড়ে আসছো, যেমন ধরো তুমি ক্লাস 10-এ যখন মাধ্যমিক দিয়েছো, সেই মাধ্যমিকে তোমরা ইতিহাস পড়েছো, তোমরা ভূগোল পড়েছো, তোমরা অঙ্ক করেছো, তোমরা ইংরেজি করেছো, তোমরা বিভিন্ন ধরনের সায়েন্সের সাবজেক্ট পড়েছো। তাহলে এই যে এইগুলোকেই আরো এক্সটেন্ডেড, আরো বিস্তারিত ভাবে তোমরা পড়বে এই একাডেমিক ক্যারিয়ার, সেইটাকে বলা হচ্ছে একাডেমিক ক্যারিয়ার বা একাডেমিক কোর্স, ঠিক আছে। এরপর তোমরা ধরো মাধ্যমিক করার পর তোমরা ঠিক করেছো যে আর পড়াপড়ি এসব লয়, এবারে আমাকে কিছু প্রফেশনাল কোর্স শিখতে হবে, বা যেগুলোকে বলা হয় দক্ষতামূলক কোর্স। দক্ষতামূলক মানে কি, যে তুমি প্র্যাকটিক্যালি কোনো জিনিস করবে, শিখবে, এটার প্রয়োজন আমাদের খুবই বেশি, কিন্তু আমাদের দেশে এই প্রফেশনাল কোর্সের গুরুত্ব অতটা নাই। কি বলছি বুঝতে পারছো? একটা যারা প্রফেশনাল আইটিআই কোর্স করে এসেছে, ঠিক আছে, এই প্রফেশনাল কোর্স মানে যেখানে আইটিআই, ভোকেশনাল, এই সমস্ত কোর্সগুলো যেগুলাতে তুমি হাতে নাতে কাজ শিখবে, ঠিক আছে, সবচেয়ে বেশি গুরুত্ব হওয়া উচিত এইখানে, কিন্তু এখানেই গুরুত্ব নাই। চীন অনেক এগিয়ে গেছে, আমরা তাদের হাতে মানে হাতের নাগালে নাই, ঠিক আছে, তারা আমাদের হাত থেকে অনেক দূরে চলে গেছে। কিসের জন্য? এই প্রফেশনাল কোর্সের জন্য। অথচ আমাদের এখানে প্রফেশনাল কোর্সের কোনো গুরুত্ব নেই। কি করে থাকবে তুমি ভাবো দেখি, যে আজকে যারা আইটিআই করেছে, সেরকম আইটিআই করা একজন স্টুডেন্টকে, ইলেকট্রিকলি পড়িয়েছে এরকম কোন স্টুডেন্টকে যাই যদি বলা হয় যে ফ্যানটি একটু খুলে দে রে, ফ্যানটা কি হয়েছে দেখ না, ফ্যানটা কেন জোরে চলছে না, সে কিন্তু খুলতেও পারবে না, কিছু করতেও পারবে না, বলতেও পারবে না কি হয়েছে। তাহলে কেমন পড়েছে সে, কেমন প্র্যাকটিক্যাল করেছে সে, ঠিক আছে। অথচ আমাদের চিনু কাকুকে যদি বলা হয় যে ফ্যানটা একটু খুলে দাও, সে এসে করে সঙ্গে সঙ্গে খুলে দিয়ে বলে হয় কন্ডেন্সারটা চেঞ্জ করে দেওয়ার জন্য হয়নি। মানে বুঝতে পারছো, সে কিন্তু কোনো পড়াশোনা করেনি, ঠিক আছে, সে ইলেকট্রিকের নিয়ে কোনো বিরাট কিছু জানেনি, ঠিক আছে, কিন্তু কোন টার্ম জানেনি আর কি, মানে ইলেকট্রিকের বিরাট বড় বড় ইলেকট্রিক্যাল যে সমস্ত টার্ম গুলো রয়েছে সেগুলো কিন্তু বিরাট কিছু তার নলেজ নাই, কিন্তু সে আসে করে পুরো ফ্যানটাকে খুলে দিয়ে লাগাই দিয়ে চলে গেল, ঠিক আছে। অথচ সেইটাই যে একদম প্রফেশনালি শিখছে, ঠিক আছে, আইটিআই করেছে, তার জন্য সে কিন্তু এটি পারিবে না। তাহলে এই এই সমস্ত প্রবলেমের জন্য আমাদের এইখানে প্রফেশনাল যে কোর্স সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়নি। ওই জন্য ভালো করে দেখো যে একাডেমিক কোর্স যেটা, সেইখানে পড়বে 90% স্টুডেন্ট, মানে তোমরা যতজন মাধ্যমিক দিবে, সেই মাধ্যমিক যতজন, মানে কি আমি ধরে নিচ্ছি 5 লাখ মাধ্যমিক দিয়েছো, একের গায়ে 5টা শূন্য মানে লাখ, আর 5-এর গায়ে 5টা শূন্য মানে 5 লাখ। তাহলে 5 লাখ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 90% একাডেমিক নিয়েই পড়বে, অনলি 10% আছে যারা হচ্ছে এই প্রফেশনাল কোর্সে যেই অ্যাড হবে। এই প্রফেশনাল কোর্সে যেই করে কেমন করে অ্যাড হওয়া যায় সব কিছু আমি ডিরেক্টলি বলছি, তোমরা শোনো।
যে মাধ্যমিক পরীক্ষা দিলে মাধ্যমিক পরীক্ষার পরে বিভিন্ন এক্সাম হয়, জ্যাক্সপো ফেক্সপো এই সমস্ত কিছু এক্সাম হয়, ঠিক আছে। সেই এক্সাম দিলে করে তোমরা আইটিআই করতে পারবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে যাই করে সে আইটিআই করতে পারবে, ইঞ্জিনিয়ারিং এর কোর্স, ঠিক আছে, পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং সেটা, ঠিক আছে। যদিও এটাকে সেই এখন আর বিরাট কোনো গুরুত্ব নাই, মানে ওইটা ওই কারণ তো তোমাকে বললাম, মানে তোমাদেরকে বললাম, যদিও সবচেয়ে বেশি গুরুত্ব হওয়া উচিত এইগুলোর, কিন্তু নাই, তো নাই আর কি করবে। তো 10% তারা হচ্ছে এই প্রফেশনাল কোর্সে যাই যুক্ত হবে, ঠিক আছে। এখানে কিন্তু যদি সরকারি দিক থেকে দেখা হয় সেইখানেও কিন্তু ভালো স্কোপ আছে। যেমন ধরো কেউ যদি আইটিআই করে তাহলে রেলের লোকো পাইলট বলো বা রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারিং বা এই সমস্ত রিলেটেড কিছু জব ভ্যাকেন্সি রয়েছে যেগুলো এরা ছাড়া কেউ দিতে পারবে না, তাহলে তাদের জন্য এটা কিন্তু সুবিধা। কি বললাম বুঝতে পারছো? আচ্ছা, এটা কমপ্লিট হলো। মেন হচ্ছে একাডেমিক, তোমরা সব সময় পড়ে থাকো এই একাডেমিক নিয়ে। ওয়েস্ট বেঙ্গলের 90% মাধ্যমিকে যতজন বসেছে, যতজন পাস করেছে তার মধ্যে 90% এই একাডেমিক নিয়ে পড়বে, অন্য কিছু নিয়ে পড়বে না। তাহলে এই একাডেমিক যেটা সেইটার আবার 3টে ভাগ হয়, ভালো করে শুনো। এই একাডেমিক যেটা সেটা 3টি ভাগ হয়, ঠিক আছে, 3টি, 1, 2 আর 3। কি কি হতে পারে ভালো করে দেখো। আর্টস হতে পারে, সায়েন্স হতে পারে, তোমরা সায়েন্স নিয়ে পড়তে পারো, আর কমার্স। তাহলে কি কি নিয়ে পড়তে পারো তোমরা? আর্টস নিয়ে পড়তে পারো, সায়েন্স নিয়ে পড়তে পারো, আর কমার্স নিয়ে পড়তে পারো। দেখো এটা কেন আমি আর্টস সায়েন্স কমার্স বলেই সাজাইছি, তার একটা কারণ আছে, এমনি এমনি নয়। কি কারণ? এই যে 5 লাখ আছে, এই 5 লাখের মধ্যে সায়েন্সে পড়বে কতজন জানো? হিসাব অনুযায়ী সায়েন্সে পড়বে 3,60,000, ঠিক আছে। 10,17,000 অযুত আর একটা শূন্য হবে, 3,60,000 এতজন পড়বে। আর্টসে কতজন পড়বে? 3,60,000। সায়েন্সে তার মধ্যে কত পড়বে? 80,000 জন, 80,000, ঠিক আছে। কতজন পড়বে? 80,000। এই কমার্সে পড়বে 30,000, সবচেয়ে কম পড়ে কমার্সে 30,000, ঠিক আছে। তাহলে মানে কি বলছি ভালো করে বুঝো, যে টোটাল পরীক্ষা দিচ্ছে 5 লাখ, এইচএসএ টোটাল পরীক্ষা দিচ্ছে কত? 5 লাখ। সেই 5 লাখের মধ্যে আর্টসে পড়বে, সেই 5 লাখ পরীক্ষা দিচ্ছে, 5 লাখের 5 লাখ এই তো পাস করবে না, একটু ফেল করবে। তো তার মধ্যে দেখো যে 3,60,000 জন আর্টসে পড়ছে, তাহলে সবচেয়ে বেশি কিসে পড়ে? আর্টসে। সায়েন্সে কতজন পড়ছে? 80,000 জন। 80,000 জন কিসে পড়ছে? সায়েন্স নিয়ে। কমার্সে সবচেয়ে কম, তার কারণ কমার্সটা সমস্ত স্কুলে থাকেনি। আমাদের তুমি নিজেই ভেবে দেখো যে আমাদের গ্রাম বাংলার যত স্কুল আছে কোনোটাতেই কমার্স আছে? কমার্স মানে বাণিজ্যিক, আমরা দেখবো সবগুলোতে কোনটা কি পড়া হয়, আমরা সবকিছু দেখবো। তাহলে এই যে এইখানে এই কমার্সটা যেটা সেটা সব জায়গায় থাকেনি, তার মানে এইটাতেও মাত্র 30,000 জন পড়াশোনা করে, ঠিক আছে। কোনখানে কি ফিল্ড আছে সবকিছু নিয়ে জানবো আমরা, কিন্তু তার আগে এই জিনিসটা একটু বুঝে নাও যে এই সায়েন্সে 80,000, কমার্সে 30,000, ঠিক আছে, এরা পড়ছে। আর বাকি যতজন পড়ছে সেগুলো তারাও ফেল করেছে, ঠিক আছে, বুঝে নাও। তাহলে আর্টস, সায়েন্স এন্ড কমার্স, তুমি কোনটা নিয়ে পড়বে? প্রথম কথা হচ্ছে তুমি কোনটা নিয়ে পড়বে, তুমি সেইটা নিয়ে পড়বে যেটাতে তোমার ইন্টারেস্ট আছে। তুমি নিজে জানো না কেনটা তোমার ইন্টারেস্ট আছে? তুমি নিশ্চয়ই জানো তোমার ইংরেজি পড়তে ভালো লাগে, তাহলে তুমি সায়েন্স নিয়ে কেন পড়বে আমাকে বলো? তোমার যদি ইংরেজি পড়তে লাগে, ভালো লাগে, তাহলে তুমি আর্টসও পড়তে পারো। এরপর তোমার সায়েন্স জানার ইচ্ছা আছে, সায়েন্স সম্পর্কে তোমার জানতে মন যায় যে আমি দেখি সায়েন্স কেমন বটে, তাহলে তুমি পড়তে পারো সায়েন্সে। কেউ কারো বায়োলজি খুব ভালো সাবজেক্ট, ঠিক আছে, তাহলে তার বায়োলজি ভালো সাবজেক্ট, সে তাহলে সায়েন্সে বায়োলজি বায়ো সায়েন্স নিয়ে পড়বে, ঠিক আছে। যদিও এখন বায়ো সায়েন্স বা এই সমস্ত জিনিস কিছু নাই। কারো আছে কেউ হচ্ছে খুব অ্যাকাউন্টেন্টস, ঠিক আছে, একটু হিসাব খচখচ করে মুখে হিসাব করে দেয়, ঠিক আছে, তারা কি করবে? কমার্স নিয়ে পড়বে, মানে তাদের এটা চিন্তা ভাবনা আর কি। তো কিন্তু এরপর ভালো করে যে জিনিসটা বুঝতে হবে সেটা দেখো, যে এই যে আর্টস, এই আর্টসে কি সাবজেক্ট আছে। তাহলে আমরা যখনই দেখতে পাবো যে আর্টসে যদি সাবজেক্ট আমরা দেখি, আমরা এক এক করে যদি লিখি যে হিস্ট্রি, ঠিক আছে, জিওগ্রাফি, ঠিক আছে, তারপর হচ্ছে পল সায়েন্স, তারপর সংস্কৃত, তারপর ফিলোসফি, ঠিক আছে, এইগুলো হচ্ছে এর মেন সাবজেক্ট, ঠিক আছে। এর সাথে আরো সাবজেক্ট আছে, এরকম নয় যে এই কটাই। আমি বলছি আমাদের গ্রাম বাংলার যে সমস্ত স্কুল রয়েছে তাতে অধিকাংশ এই সাবজেক্টগুলোই থাকে, অন্য সাবজেক্ট থাকে না। পল সায়েন্সও বিভিন্ন স্কুলে থাকেনি আর কি। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আর তার সাথে কম্পালসারি সাবজেক্ট হিসেবে বাংলা এবং ইংরেজি, তাহলে বাংলা আর ইংরেজি, বেঙ্গলি এন্ড ইংরেজি, তাহলে এইগুলো হচ্ছে তোমার আর্টসের সাবজেক্ট। তোমার যে সাবজেক্ট এখানে পছন্দ তুমি সেই সাবজেক্ট নিয়েই পড়বে আর্টসে। ঘরে কে কি বলছে একদম দেখার দরকার নেই। তোমার যদি মনে হয় যে আমি আমার জিওগ্রাফি খুব ভালো লাগে, আমার ইতিহাস পড়তে খুব ভালো লাগে, আমার পল সায়েন্স পড়তে খুব ভালো লাগে, তুমি সেইগুলোই পড়বে, ঠিক আছে। তাহলে তোমার যদি ওইগুলো ভালো লাগে তাহলে তুমি আর্টসে পড়বে, তখন তুমি সায়েন্সের ওই সাবজেক্ট গুলো পাবে না। কি বলছি বুঝতে পারছো? আর এগুলার ইয়ার পরে আর্টসের কি
কেরিয়ার অপশন আছে সেগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আর্টসের যে কেরিয়ার অপশন, তুমি এটা নিয়ে হায়ার স্টাডিজ করতে পারো। হায়ার স্টাডিজ ইন দ্য সেন্স তুমি প্রথমে আর্টস নিয়ে তোমার এইচএস গ্রাজুয়েশন, এইচএস আর্টস নিয়ে তুমি এইচএস কমপ্লিট করলে, এইচএস মানে কি যে 11-12 তোমরা কমপ্লিট করলে। এখনকার সিলেবাস পুরোপুরি আলাদা হয়েছে, তোমরা জানো যে সেমিস্টার সিস্টেম হয়ে গেছে। 11-এ 2টা সেমিস্টার, 12-এ 2টা সেমিস্টার, টোটাল 4টা সেমিস্টার। এই 4টে সেমিস্টার নিয়ে তোমাদের 11 আর 12, ঠিক আছে। যদিও নাম্বার অ্যাড হবে শুধুমাত্র 11 এর আলাদা, 12 এর আলাদা, ওগুলো আমরা পরে দেখবো। তো এই যে সাবজেক্টগুলো, যার এই সাবজেক্টগুলোতে পছন্দ, যার এই সাবজেক্টগুলোকে ভালো লাগে, তারা কিন্তু আর্টস নিয়ে পড়বে। সায়েন্স নিয়ে কারা পড়বে? যদি কারো কেউ থাকে যে ওর মনে হচ্ছে যে ফিজিক্সে ওর সাবজেক্ট খুব নলেজ ভালো, বা ফিজিক্স নিয়ে পড়তে তার ভালো লাগে, তাহলে সে ফিজিক্স পড়তে পারে, কেমিস্ট্রি পড়তে পারে, বায়োলজি পড়তে পারে, ঠিক আছে। তার সাথে সাথে যেটা পড়তে পারে ম্যাথ পড়তে পারে, তার সাথে কম্পিউটার সায়েন্স পড়তে পারে। এইরকম আলাদা আলাদা অনেক সাবজেক্ট রয়েছে। তার সাথে সাথে বাংলা বা ইংরেজি কম্পালসারি। কি বললাম বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে কিসের সাবজেক্ট? এই হচ্ছে সায়েন্সের। তাহলে আমরা কি দেখলাম? আর্টসের সাবজেক্ট হচ্ছে কি হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, সংস্কৃত, ফিলোসফি, এইগুলো। তার সাথে সাথে আবার ইংরেজি, বাংলা কম্পালসারি। তাহলে এইগুলোর মধ্যে তুমি যে কোনো 3টি সাবজেক্ট চয়েস করবে। কটি সাবজেক্ট চয়েস করতে পারবে? 3টি। এই উপরে যেগুলো বললাম 3টি, আর নিচের 2টি, 3 2 5টি। তাহলে তোমার সাবজেক্ট যেটা, সেটা টোটাল থাকছে কটা? 5টা। তুমি এইচএস পড়বে কত নম্বরের? 500 নম্বরের। এরপরে এইখানে তোমার একটি ঐচ্ছিক বিষয় রয়েছে, যে অপশনাল, তুমি চাইলে রাখতে পারো, ঠিক আছে। মানে তুমি এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স আর সংস্কৃত, এই 4টে রেখেছো, তার সাথে বাংলা, ইংরেজি, হয়েছে। তাহলে টোটাল কত নম্বর পরীক্ষা দিবে তুমি? তোমার সাবজেক্ট হয়ে গেলে 6টা, পরীক্ষা দিবে কত? 500 নম্বরের। মানে হচ্ছে এইটাই যে ওই 6টা পরীক্ষা যে তুমি দিলে, সেই 6টার মধ্যে সবচেয়ে বেস্ট 5টা যেটা পাইছো, নাম্বার পাইছো, সেইটা তোমার থাকবে। আর যেটা বাদ চলে যাবে সেটা যে কোনো মানে বাদ যেতে পারে, ইংরেজিও বাদ যেতে পারে। অনেকে বলে যে ইংরেজি, বাংলা এগুলো কম্পালসারি, আমার নিজের বাংলা বাদ গেছিল, সুতরাং কে কি বলছে এগুলো একদম বাদ দিয়ে দাও, ঠিক আছে। তো বাংলাও বাদ যেতে পারে, ইংরেজিও বাদ যেতে পারে, হিস্ট্রিও বাদ যেতে পারে, জিওগ্রাফি, যে 5টায় তুমি বেশি নাম্বার পাইছো সেইগুলোই তোমার ধরা হবে সাবজেক্ট হিসাবে। বেস্ট অফ 5 বলা হয় এটাকে। কি বলছো বুঝতে পেরে গেছো? সেই সেম সায়েন্সে কি দেখতে পাবে? ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ম্যাথ আছে, কম্পিউটার সায়েন্স আছে, তার সাথে সাথে বাংলা, ইংরেজি এগুলো আছে। তাহলে তুমি এখানে বেস্ট 3টি নিলে, তার সাথে এই 2টি নিলে। কি বলছো বুঝতে পারছো? বেস্ট 3টি নিলে, তার সাথে এই 2টি নিলে। বেস্ট 3টি মানে কি? তোমার মনে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আমি এই 3টি নিবো, তার সাথে বাংলা, ইংরেজি, 5টা হয়ে গেল। এই 5টাই তুমি পরীক্ষা দেবে। কি বলছো বুঝতে পারছো? হ্যাঁ, তুমি চাইলে ম্যাথও রাখতে পারো, 6টা সাবজেক্ট, একটা বললাম না ঐচ্ছিক, অপশনাল, ঠিক আছে। তোমার যদি মনে হয় তুমি এটা রাখতে পারো, তোমার রাখলেও কোনো অসুবিধা নেই। যে 5টাতে তুমি সবচেয়ে বেশি নাম্বার পাবে, সেই 5টাই কাউন্ট করা হবে, তাতে যা খুশি বাদ হতে পারে। অনেকে আগে আগে রুলস ছিল যে যদি কারো বায়োলজি আর ম্যাথের মধ্যে যে কোনো একটা হবে, এখন আর ওইসব নাই। অনেকেই বলে যে বায়ো সায়েন্স, পিওর সায়েন্স, কিচ্ছু নাই, কোনো বায়ো সায়েন্স, পিওর সায়েন্স বলে কিছু হয়নি। বলে দিচ্ছি শুনে নাও। অনেকে এগুলো অনেক টিচার বলে যে পিওর সায়েন্স হয়নি, ম্যাথ থাকা মানে পিওর সায়েন্স। না ভাই, না, হয়নি মানে হয়নি, কারণ আছে। এমনি এমনি বলছি নি। তুমি ভাবো দেখি, যে যার ম্যাথ আছে, ঠিক আছে, সে চাইলে ইঞ্জিনিয়ার হতে পারবে, সে চাইলে ডাক্তার হতে পারবে কি? ডাক্তার হতে পারিবে না। যার বায়োলজি আছে, সে চাইলে ডাক্তার হতে পারবে, কিন্তু ম্যাথ নাই, তার মানে সে ইঞ্জিনিয়ার হতে পারে না। কিন্তু এখন যদি দেখো, এখন কি হচ্ছে, যদি প্রিভিয়াস ইয়ারে তোমরা নিটের রেজাল্ট দেখো, সেই রেজাল্টে এরকম একাধিক স্টুডেন্ট রয়েছে যারা ইঞ্জিনিয়ারিংও ক্র্যাক করেছে, যারা মেডিকেলও ক্র্যাক করেছে, মানে নিটেও ক্র্যাক করেছে। এটা কিভাবে সম্ভব? তার মানে কি, সে বায়োলজিও রেখেছে, সে ম্যাথেও রেখেছে। এখানে পিওর বায়ো বলে কিছু হয়নি। কি বলছি বুঝতে পারছো? যেটা তোমার দরকার তোমার সেটাই। ওকে, তাহলে সমাজ গিয়ে এইখানে এবার তুমি 6টাও সাবজেক্ট রাখতে পারো, 5টাও রাখতে পারো। সেরকম ভাবে কমার্সে যদি দেখো, কমার্সে যদি আমাদের কিছু নাই, তবু আমি তোমাদেরকে 2 একটা সাবজেক্ট আমি যদি বলে দিই, যেমন ধরো অ্যাকাউন্টেন্সি, ঠিক আছে, কি আছে অ্যাকাউন্টেন্সি বা ইনফরমেটিক্স, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে, ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে, এই যে এই জিনিসগুলো, এইগুলো তুমি কোথায় পাবে? কমার্সে। কমার্সের স্কোপ অনেক বেশি কিন্তু তুলনামূলকভাবে, কারণ কমার্সে পড়ছে কম। যেখানে কম স্টুডেন্ট পড়াশোনা করবে, সেখানে স্কোপ বেশি, স্বাভাবিক জিনিস। এগুলো আমাদের এখানে তো নাই কোথাও। কমার্স পড়তে গেলে তোমাকে মেদিনীপুর আসতে হবে, বাঁকুড়া আসতে হবে, বড় বড় যে সমস্ত মানে শহর আর কি। মেদিনীপুর, বাঁকুড়া বিরাট শহরের কথা বলছি না, এরা বিরাট শহর নয়, মানে শহরে যাই করে তোমরা পাবে এগুলো, ঠিক আছে। তো এই হচ্ছে জিনিস। এরপর তোমাদেরকে আমি একটা কথা বলি, শোনো মন দিয়ে। এই যে সায়েন্স নিয়ে তোমরা অনেকেই বলো যে আমাকে সায়েন্স পড়তে হবে, সায়েন্সে না পড়লে ঘরের লোক আমাকে খাতি দেবে না, ঠিক আছে, কুটুমজন সবাই বলবে কি সায়েন্সে পড়েনি, তার মানে কিছুই করবে না, ঠিক আছে। তোমাদেরকে আমি এই কথাটা ভালো করে বলছি, শোনো। এই যে সায়েন্স নিয়ে পড়ে করে তোমরা কি করে নিবে, যেটা এই আর্টসে পড়ে করতে পারবে না। জোর করে যদি নিতে যাও, তাহলে আমার এই কথাটা। যদি জোর করে না নিতে যাও, যে তোমার সায়েন্স ভালো লাগে, তাহলে তুমি সায়েন্স লাও না, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে এই কথাটা ভাবতে হবে যে সায়েন্সে একটি সাবজেক্টের কথা আমি যদি বলি, বায়োলজি ধরো,
আমি ধরো বলছি বায়োলজি, এই বায়োলজিতে 11-12 মিলে টোটাল 34টা চ্যাপ্টার আছে। কটা? 34। তোমাকে এটা বুঝতে হবে যে এই 34 চ্যাপ্টার পড়ার ক্যাপাবিলিটি তোমার আছে, যোগ্যতা তোমার আছে। মানে কি? মানে এরকম নয় যে তুমি পড়তে পারবে না, পড়তে তো পারবে, কিন্তু ওই বইটাকে কমপ্লিট করার তোমার কি মানে এতটা সময় ধরে কি তুমি পড়তে পারো? দেখো আমি বারবারই এই আইকিউ, ইকিউ, মানে এই ইন্টেলিজেন্ট কোশেন্ট, তারপর ইমোশনাল কোশেন্ট, এগুলোর বিরুদ্ধে আমি সবসময়। আমি আমি যতটা পড়েছি সেই জায়গা থেকে, যে এইগুলো বিরাট কিছু কারো মানে ইফেক্ট ফেলে সেরকম লয়। কারো বুদ্ধি অনেক বেশি কিন্তু সে দিনে 2 ঘন্টা পড়ে, আর কারো বুদ্ধি অনেক কম অথচ সে 5 ঘন্টা পড়ে তার থেকে বেশি রেজাল্ট করে দিচ্ছে। এখন এইগুলোই হচ্ছে। সুতরাং ওই জিনিসটাকে আমি অতটা গুরুত্ব দিইনি, আমি পার্সোনালি দিইনি। আর আমি আমার যে সমস্ত ভাই বোনরা যারা আমার কাছে পড়ে, আমি তাদেরকে ওইটাই শিখাবো, ওটাই বলবো। আচ্ছা, এরপরে দেখো, তোমার এই যে তিনটি যদি আমি বলি, আর্টস, সায়েন্স এন্ড কমার্স, এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি স্কোপ যদি দেখা হয়, তাহলে কিন্তু সায়েন্সে আছে, এটা অবশ্যই, এটা মানতে হবে। অবশ্যই সায়েন্সে আছে। কি স্কোপ? দেখো সিম্পল জিনিস, সায়েন্সে যদি তুমি পড়ো, তাহলে যখনই তুমি সায়েন্সে এইচএস কমপ্লিট করলে, মানে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে, সেই উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পর, আমি শুধু সায়েন্সের কথা বলছি, সেইখানে তোমরা বিভিন্ন ধরনের এক্সাম দিতে পাবে, এন্ট্রান্স এক্সাম। এই যে সায়েন্স থেকে তুলে নিয়ে দেখাচ্ছি, দেখো একটা হচ্ছে নিট, NEET, মানে তুমি ডাক্তার হতে পারো। 2 নম্বর হচ্ছে তুমি কি হতে পারো, 2 নম্বর তুমি হচ্ছে JEE, মানে তুমি ইঞ্জিনিয়ার হতে পারো। 3 নম্বরে তুমি কি হতে পারো, যেমন BSc নার্সিং, তুমি নার্স হতে পারো। 4 নম্বরে তুমি কি হতে পারো, তুমি সেই NDA, এই সমস্ত বিভিন্ন এক্সাম আছে, সেই এক্সামও তুমি কিন্তু দিতে পারো। মানে ভালো বড় অফিসার র্যাঙ্কের, আর্মি, নেভি, এয়ারফোর্সের বড় নেভি, মানে অফিসার র্যাঙ্কের যে এক্সাম, সেগুলো মানে NDA, এই সমস্ত এক্সাম তুমি দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, তারপর কি? তারপরে আর কিছু নেই, তারপরে আরো আছে। তারপরে তুমি চাইলে তুমি B.Pharm করতে পারো। ঠিক আছে? ঠিক আছে, ফার্মাসি যেটাকে বলা হয়, এই সমস্ত এক্সাম। তাহলে বিভিন্ন কিছুর জন্য তোমাদের কাছে অপশন অনেক বেশি। ডেন্টিস্ট বলো, ঠিক আছে, তারপরে আয়ুর্বেদিক বলো, হোমিওপ্যাথি, এই সমস্ত বিভিন্ন ধরনের তোমার এই সায়েন্সের পরে কিন্তু অপশন রয়েছে, যে অপশনগুলো আর্টসের কাছেও নাই আর কমার্সেও নাই। এই অপশনগুলো তোমরা এক্সট্রা পাচ্ছ। এরপর তোমার ইচ্ছাই নাই তুমি ডাক্তার হবে, তুমি কিসের জন্য সায়েন্সে পড়বে? এটা তুমি ভাবো। এরপর তোমার ইচ্ছা আছে আমি ফিজিক্সের টিচার হবো, তাহলে তোমাকে অবশ্যই সায়েন্স নিয়ে পড়তে হবে। সায়েন্স নিয়ে পড়তে হবে শুধু নয়, সায়েন্সে গ্রাজুয়েশন করতে হবে, গ্রাজুয়েশন করার পর MSc করতে হবে, যদি তুমি পারো তো তাহলে PhD করতে হবে। এইগুলি হচ্ছে তোমার কাছে অপশন। তুমি এই বিভিন্ন জিনিসগুলো ভালো করে দেখো, দেখার পর যেটি তোমার মনে হবে তুমি সেইটিতে পড়বে। কোনো ঘরের লোকের কথা শুনবে না, আমি বারবার বলে দিচ্ছি। ঘরের লোকের কথা শুনবে না এই কারণেই, ঘরের লোক তো চাইবে যে আমার বেটা সায়েন্সে পড়ুক, সে পড়াতে পারুক না পারুক সবসময় চাইবে আমার বেটা সায়েন্সে পড়ুক, এই করুক, আমার বিটি সায়েন্সে পড়ুক। আরে সায়েন্সে পড়ে কি হয়ে যাবে? কিচ্ছু হবে না, কিচ্ছু নাই। সায়েন্সে পড়ে কি এমন হয়ে যাবে? সায়েন্সে পড়ে কি কোনো এক্সট্রা মানে সায়েন্সে পড়লে তোমাকে কি মানে কোনো মধু দিবে নাকি? এখানে কিছুই দিবে না। সায়েন্সে পড়লে এক্সট্রা আলাদা করে কোনো লভ্যচস্য খাওয়াবে কেউ নাকি? আর রাস্তায় যেতে যেতে কেউ বলবে নিজে এই সায়েন্সে পড়ে, তাহলে এবার দাঁড়িয়ে প্রণাম করে লেগে যাবে, কেউ বলবে না। সুতরাং সায়েন্স আর্ট ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে তোমার কোনটাকে বেশি ভালো লাগে। এইটা তুমি এখন বুঝতে পারবে কি করে? তুমি বুঝতে পারবে এইটাই এইরকম ভাবে বুঝতে পারবে যে তুমি যে সাবজেক্টটা পড়ছো সেই সাবজেক্টটা পড়তে তোমার বোর লাগেনি। তুমি 2 ঘন্টা টানা 2 ঘন্টা ধরে কেমিস্ট্রি পড়িয়ে যাচ্ছ, তোমার কিন্তু ভালো লাগছে ওইটা। টানা 2 ঘন্টা ধরে তুমি অঙ্ক করে যাচ্ছ, তোমার ভালো লাগছে। তার মানে তোমার কিন্তু ওই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট রয়েছে, তোমার বোর লাগেনি। তোমাকে যতক্ষণ ধরে বলা হোক তোমার বোর লাগবে না। কিন্তু তোমাকে যদি ইতিহাসের গল্প শোনানো হয়, তুমি বলবে ধর এটা ভালো লেগেছে, এর থেকে অঙ্কটাই ভালো। তার মানে হচ্ছে তোমার অঙ্ক, এই সাবজেক্টটাকে ভালো লাগে। এরপর কি ভালো লাগা খারাপ লাগা এগুলো একদিন দুদিনে হয়নি, এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। কোন স্যার, এই স্যারের পড়ানোটা তোমার ভালো লাগে গেছে তাই তোমার মনে হচ্ছে যে ওই ওই পড়ানোটা ভালো লেগেছে বলে এই সাবজেক্টটা তোমার ভালো, এরকম নয়। আরো যত দিন যাবে সময় দিতে হবে, সময় না দিলে এগুলো জিনিসগুলো হবে না এরকম ভাবে। তাহলে আমার কথা হচ্ছে তোমাদের এখন কি করা উচিত, তোমাদের কাছে কিছু সময় রয়েছে, যে তোমরা মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিক দেওয়ার পর গোটা 2 মাস বা এরকম সামথিং কিছু মাস 2-1, 60 দিন 70 দিনের মতো সময় আছে, যে সময়টার পরে রেজাল্ট বেরোবে, তারপর পরীক্ষা, স্কুলে এডমিশন হয়। তার আগের থেকে তো তোমরা তোমাদের সায়েন্স নিয়ে পড়ার যে পরবটা সেটা লাগাই দাও। তাহলে এতদিন অনেকজন দুবিধার মধ্যে আছে যে তারা সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে, ঠিক আছে? তো তাহলে সেই সমস্ত আমার ভাই বোনরা, তাদেরকে আমি বলবো তোমরা কি করবে, সিনিয়র যে দাদা দিদিরা রয়েছে, বই কিনো না, সিনিয়র যে দাদা দিদিরা রয়েছে তাদের কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, এই 4টি বই লাও, লিয়ে করে টিউশন ফিউশন যাওয়া শুরু করো, দিয়ে দেখো যে তোমার ভালো লাগছে কিনা। ঠিক আছে? যদি বুঝতে পারো, আস্তে আস্তে বুঝতে পারো, তখন তুমি 60 দিন 70 দিন কম সময় না, অনেক বেশি সময়,
ঠিক আছে। আর সেটার সাথে সাথে শুধু টিউশন চলে গেলাম দিয়ে তারপরে ঘরে পড়লাম এরকম নয়, সেলফ স্টাডি মাস্ট নিডেড, অবশ্যই দরকার। সেলফ স্টাডি না হলে এগুলোর কোনো মানেই হয় না। ঠিক আছে, তো আমি ওই জন্যই বলছি যে সায়েন্সে যদি তোমার পড়তে চাও তাহলে তুমি এটা মাথায় ঢুকাই লাও যে দিনে দিনে মানে দিন রাতে 24 ঘন্টায় তোমাকে 4 থেকে 5 ঘন্টা এখন থেকে শুরু করে একদম প্রথম থেকে 4 থেকে 5 ঘন্টা গড়ে এভারেজ তোমাকে পড়তেই হবে। যদি তুমি পড়তে না পারো তাহলে এটা সায়েন্স লিয়া মানে সেই নর্মাল। আর পাস করা এখন কোনো ব্যাপার নয়, সায়েন্স নিয়ে পাস করা কি ব্যাপার, কোনো ব্যাপারই নয়। তোমাকে আমি যদি একটা স্ট্যাট বলি, 2025 সালে সবচেয়ে বেশি পাস করেছে সেটা সায়েন্সে, কতজন ফেল করেছে সেটাই যদি বলি, সেই আমি দেখছিলাম 1000 সামথিং কিছু জন ফেল করেছে। মানে 81,000 সামথিং কিছু জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 80,000 কিছু জন পাস করেছে, তার মানে ফেলেই করেনি। সবচেয়ে বেশি ফেল করেছে কিসে? আর্টসে সবচেয়ে বেশি ফেল করেছে। এখানে কত বললাম, 3,60,000 জন পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে মানে 3,10,000 জন পাস করছে, বাকি 50,000 জন ফেল করেছে আর্টসে। আর কমার্সেও সেই এরকম, কমার্স অতটা জানার দরকার নেই তোমাদের। তাহলে এই সায়েন্স আর আর্টসের মধ্যে যদি তোমরা এই দ্বিধাদ্বন্দ্বে থাকো, তাহলে এই হার্স রিয়েলিটি, বাস্তব সত্যিটা তোমরা কিন্তু জানো, আগে বুঝো কোনটা তোমাদের জন্য ভালো হবে, কোনটা তোমাদের জন্য খারাপ হবে। ঠিক আছে। আর গার্ডিয়ানকে, ঘরের মা বাবাকে তোমাদেরকে বুঝাইতে হবে যে আমি আর্টসে পড়ি সায়েন্সে পড়ি সেটা নিয়ে কি হবে, কি ম্যাটার করে আর্টস সায়েন্স? কোনো কিছুই ম্যাটার করেনি। ম্যাটার সেইটাই করে যে তুমি তুমি কতটা চাইছো, ওই সাবজেক্টটাকে তুমি কতটা ভালোবাসছো, কতটা তোমার পছন্দের, ওই সাবজেক্ট নিয়ে তোমার এম কি, ওই এমটা তোমার জন্য কি বাস্তবায়িত হবে। যেমন ধরো আমি তোমাকে একটা সিম্পল জিনিস বলছি, তুমি চাইছো সায়েন্স নিয়ে পড়তে, সায়েন্স নিয়ে পড়তে চাইলে তারপরে কেউ চায় যে সে ডাক্তার হবে, তাহলে ডাক্তার হওয়ার জন্য তাকে নিট এক্সাম দিতে হবে। এইচএস পরীক্ষার পরে তাকে নিট এক্সাম দিতে হবে। নিট এক্সামে সে ফার্স্ট বারে পাস করতে পারলো না, সে সেকেন্ড টাইম দিল, মানে 1 বছর নষ্ট হইলো। ঠিক আছে। তারপর ধরে নিলাম তার হয়ে গেল। এমবিবিএস যখন সে পড়তে যাবে, 4.5 বছরের কোর্স এমবিবিএস ইউজি, ঠিক আছে, 4.5 বছরের। সেই 4.5 বছর যখন সে পড়লো, তারপরে তাকে 1 বছরের ইন্টার্নশিপ করতে হবে, কত হলো 5.5 বছর। 5.5 বছরের পর মানে পিজি করতে হবে, স্পেশালাইজেশন হলো পিজি। পিজিতে তোমার এখানে 2 বছর গেল, ঠিক আছে, তাহলে 5 2 7, 7-এর পর স্পেশালাইজেশন করতে হবে, সেইখানে 2 বছর 3 বছর ধরিল, তাহলে 7 3 10। এইচএস দেওয়ার পর তুমি 10 বছর পড়বে, তারপর তারপর তুমি চাকরি পাবে কোথায়? এই মেডিকেলে, কোনো ডাক্তার হবে। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা এটাই দাঁড়ালো, তুমি এইচএস দিচ্ছ, আমি ধরে নিলাম তুমি 17 বছর বয়সে এইচএস দিচ্ছ, কি বলছি বুঝতে পারছো? 17-এর পরে 1 বছর ড্রপ, এই ওই সেই হলো, তার সাথে 10, তাহলে 10 একে 11 টোটাল ধরে 10 বছর পড়া করলে, তাহলে 11 বছর, তাহলে 17 11 28, এই 28 বছর তুমি পড়তে পারবে তো? এই জিনিসটাকে ভাবি নাও যে 28 বছর কঠোর পরিশ্রম করে তোমাকে পড়ে যেতে হবে, তারপর তুমি যাই করে একজন ডাক্তার হবে। যদি কারো হায়ার স্টাডিজ করার ইচ্ছা আছে, ঠিক আছে, সে তাকে পিএইচডি করতে হবে, পোস্ট ডক করতে হবে, ঠিক আছে, তাহলে সেইগুলো তো অনেক বছর, 32 বছর 33 বছর বয়সে যাই করে তুমি সাকসেস হবে। তাহলে এতটা বছর এতটা সময় তুমি কন্টিনিউয়াসলি পড়ে যেতে পারবে তো? এই সমস্ত জিনিস দেখো। এই সমস্ত জিনিস দেখার পরে তোমার উত্তর যদি আসে যে না, আমার ফ্যামিলি আমাকে এরকম সাপোর্ট করতে পারবে, ফিনান্সিয়ালি অর্থের দিক থেকেও সাপোর্ট করতে পারবে, তার সাথে সাথে এতটা সময় ধরে আমি যদি পড়ি আমার ঘরে কোনো অসুবিধা হবে না, এই পুরা জিনিস দেখো, দেখার পরে যদি তোমার মনে হয় যে না সায়েন্স আমি পড়বো বা আর্টসেই আমি হায়ার স্টাডিজ করবো, তাহলে তোমরা সেগুলোতে যাও। না হলে তুমি ফিজিক্সে অনার্স করলে, ফিজিক্সে এমএসসি করে নিলে, ফিজিক্সে পিএইচডি করে নিলে, দিয়ে তারপরে ভাতাশ্রীর জন্য তুমি এখানে 1500 টাকার জন্য লাইন দিচ্ছ, এদের কি দরকার? তার থেকে আমি বলবো মাধ্যমিক এখনই করে নিলে, এই মাধ্যমিকের পর তুমি কোনো কিছু পড়াশোনা করো না। এটা আমার আমার পার্সোনাল ওপিনিয়ন, অনেকের সাথে মিলবে না, সিংহভাগ লোকের সাথে মিলবে না, কিন্তু আমি বলবো যে ওই পিএইচডি, যে পিএইচডি করার পর 1500 টাকার জন্য ভাতায় লাইন দিতে হচ্ছে, ভাতাশ্রীতে লাইন দিতে হচ্ছে, সেই লাইনের থেকে আমি বলবো তুমি মাধ্যমিক দেওয়ার পর পড়াশোনা বন্ধ করে দাও। তুমি মাধ্যমিক দেওয়ার পর পড়াশোনা বন্ধ করে দাও। পড়াশোনা বন্ধ করার পর তুমি শুধু ঠিক করে যে আমি কম্পিটিটিভ এক্সাম দেবো, যে আমার রেলের গ্রুপ ডি দেবো, আমি দেবো কনস্টেবল হব, আমি পিএসসির এক্সাম দেবো, ঠিক আছে, আমি বিভিন্ন ধরনের যে সমস্ত সেন্ট্রালের যে বিভিন্ন এক্সাম আছে সেইগুলো দেবো, এয়ারফোর্স হবো, নেভিতে যাব, আমি ইয়া হবো, আর্মিতে যাব। এগুলো তুমি যদি ঠিক করে নাও, ও 32 বছর বয়সে ভাতাশ্রীর জন্য লাইন দিবে, আর তুমি তোমার দাড়ি বেরানোর আগে তোমার ঘরে গাড়ি চলে আসবে। দ্যাট ইজ দ্য মেন পয়েন্ট, এটা আমার মনে হয়। অনেকের মনে না হতে পারে। তার মানে কি এডুকেশনে কোনো গুরুত্ব নাই? অবশ্যই আছে। তুমি স্কুলে যাচ্ছ, স্কুলে যাওয়ার একটা আলাদা গুরুত্ব,
সবার সাথে মিশার একটা আলাদা গুরুত্ব, সমস্ত বন্ধু বান্ধবী তাদের সাথে কথা বলছো কিরকম ভাবে, বিভিন্ন ধরনের কম্পিটিশন হচ্ছে সেখানে পার্টিসিপেট করছো, এই সবগুলোই এগুলোই হচ্ছে শিক্ষামূলক জিনিস। এইগুলো তুমি শিখবে, কিন্তু এগুলো শেখার পরেও যদি তোমাকে এসে করে সেই মানে 1500 টাকার জন্য লাইন দিতে হয়, তাহলে আমি বলবো যে এগুলোর থেকে মাধ্যমিক পাস করে নাও, দিয়ে পাস করার পর তুমি কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এখন থেকে পড়ো। 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পরে হলেও তুমি সাকসেস হবে। আর 5 বছর বয়স, তার মানে তুমি ধরে নিলাম তুমি মাধ্যমিক দিচ্ছ 15-তে, 15 পরে 5 বছর, 20 বছর বয়সে, মানে 19-20 বছর বয়সে তোমার চাকরি হয়ে গেলে তুমি বেরিয়ে যাবে, দাড়ি বেরোনোর আগে গাড়ি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে জিনিস, এগুলো তোমরা বুঝো, এগুলো বুঝে করে আস্তে আস্তে এগাও। সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল, যা খুশি তুমি পড়তে পারো, কিন্তু এটা মাথায় রাখবে যে যেটাই পড়বো একদম লাস্ট অব্দি পড়বো, আর পুরো ফুল কনসেন্ট্রেশনের সাথে। প্রথম দিন যেরকম ভাবে শুরু করেছিলাম লাস্ট দিনেও সেরকম ভাবে শুরু করবো, ঠিক আছে? আর শুরুতে একটু হয়তো খারাপ হতে পারে, ঠিক আছে, একটা দিন আসবে যে একটা টাইম কষ্ট করে 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 তোমাদেরকে এই জায়গাটা নিয়ে যেতে হবে যে না এই পার্টিকুলার জিনিসে আমাকে ফোকাস থাকতে হবে। তোমাদেরকে আমি প্রথমে বলছিলাম নি যে তোমরা তারপরে তোমরা বই নিয়ে পড়াশোনা শুরু করে দিলে 70 দিন, সেই 70 দিন পড়াশোনার পর তোমরা বুঝতে পারবে যে না এই সায়েন্সটা নিয়ে আমি যদি না পড়ি তাহলেই আমার জন্য ভালো, কারণ এখানে অনেক বেশি কিছু পরিমাণে বেশি প্রেসার, আমি এত কিছু জিনিস বুঝতে পারছি না, তাহলে সায়েন্স নিয়ে আমি পড়বো না, আমি আর্টসে ঘুরে যাবো। তখন তোমাদের মনে হবে যে তখন তোমাদের অনেক লজ্জা পাবে যে এই লোকটা বলবে, এই ঘরের লোক বলবে যে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছিল, সায়েন্স নিয়ে পড়া শুরু করে দিয়ে যদি এখন আর্টসে যেই ভর্তি হচ্ছে। একদম কোনো কথায় কানেই দিও না, ঠিক আছে? এগুলা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নাই, চারিদিকে যাকে দেখবে সেই নির্লজ্জ, তাহলে তুমি নিজে লজ্জা পেয়ে কি করবে? একদম লজ্জা পেতে যাও না, তুমি ওইটা তুমি আর তোমার একটা প্র্যাকটিস হয়ে গেল, তুমি দেখতে পেয়ে গেলে যে তুমি এইটা পড়বে না পড়বে না, তুমি পড়ার সাথে সাথে বুঝতে পারবে যে এটা তোমার কাজে দিবে না দেবে না। কিন্তু তুমি শুধুমাত্র কার খারাপ লাগবে কার ভালো লাগবে সেটা করার জন্য তুমি সায়েন্সটাকে চালাই যাচ্ছ, দরকার নেই। ওটা তোমার ভালো জিনিস হলো, এটা তোমার জন্য অনেক খারাপ। একটা টাইম এসে বুঝবি যে এগুলো তোমার একদমই তোমার ইয়ার থেকে তুমি আর্টস নিয়ে পড়লে ওটা অনেক ভালো হতো। কি বলছি বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো মাথায় রাখি। সুতরাং যদি কেউ আর্টস নিয়ে করে ভুল করে ভাবে থাকো যে আর্টস নিয়ে ভুল হয়ে গেছে বা সায়েন্স নিয়ে ভুল হয়ে গেছে, এর পরে আমি কি করব, জীবন ছোট নয় অনেক বড়। এই এইচএস এর নাম্বার, মাধ্যমিকের নাম্বার, গ্রাজুয়েশনের নাম্বার, কোনোটাই বিরাট কিছু জিনিস তোমার লাইফে বিরাট বড় কিছু ইম্প্যাক্ট ফেলতে পারবে না। তাহলে এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? বেস্ট অফ লাক, আশা করছি মোটামুটি ভালো করে পড়বে তোমরা, ঠিক আছে? কোনো ব্যাপার নাই, পরীক্ষায় যদি কারো ফেলও হয়, যদি কারো পাসও হয়, যদি কেউ 70% নাম্বার পাই যায়, যদি কেউ 99.99% নাম্বার পাই যায়, তাতেও কোনো কিছু আসে যাবে না। এটা মাধ্যমিক, তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা, এরপরে অনেক বড় বড় পরীক্ষা আসবে, ঠিক আছে? যেগুলো মনে হবে যে এইটাই আমার জীবনের বেস্ট পরীক্ষা, এইটাকে আমি যদি ভালো করে করি তাহলেই বিরাট কিছু হবে, তাছাড়া কিছু হবে না, তাছাড়া আমার জীবন শেষ। এসব কিছু হলো, এরকম হাজার পরীক্ষা আসবে, হাজার পরীক্ষা যাবে। সুতরাং তোমরা এটা মাথায় রাখবে যে এই একটা পরীক্ষা, তারপরের পরীক্ষা 2টা পরীক্ষা, তারপরে 3টা পরীক্ষা 4টা পরীক্ষা, কোনো পরীক্ষায় তোমাকে ডিসাইড করে দেবে না যে তুমি কি হবে। আলটিমেট ডিসাইড তোমাকেই করতে হবে তুমি কি করবে কি করবে না। পড়ো ভালো করে, মন দিয়ে পড়ো। বাই।